আজ থেকে তার একটাই লক্ষ্য, ইমতিয়াজ খানকে ধ্বংস করে দেওয়া। কিন্তু কোথায় খুঁজবো আমি ওকে? আমি তো তাকে চিনিও না। আয়ুষ ইরার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ইরার এমন করার কোনো কারণ খুঁজে পেল না সে। হঠাৎ কেনই বা সে এই প্রশ্নটা করল? দুপুরে আর চুলোয় হাঁড়ি চাপানো হয়নি। রাতের বেলা কোনো রকমে আলু ভর্তা ও ভাত রান্না করলো। ভাত খুবই নরম হয়ে গেছে। এতদিন মা বোন মিলেই রান্না করতো। কোনো ইরার কখনো রান্নাঘরে আসার প্রয়োজনই পড়েনি। বাড়ির পরিস্থিতি দেখে শাওন এসে 4 প্যাকেট বিরিয়ানি দিয়ে গেল। যদিও অনুপায়ীরা কেউই রাখতে চায়নি, কিন্তু জোর করেই রেখে গেছে শাওন। অহনাকে নিজ হাতে খাইয়ে দিলেন আফসানা। পরদিন ব্যাগে কাপড় গুছিয়ে নিল ইরা। মা, তোমার কাছে কিছু টাকা হবে? কোনো দরকার আছে? বিষ খেয়ে যে মরবো তারও টাকা নাই। দুদিন হলো কাঁথা বা জামা কিছুই সেলাই করা হয়নি। এবার সেলাই করলে তবেই পেটে ভাত জুটবে। মায়ের হাত থেকে স্বর্ণের বালা খুলে নিল। এরা এগুলো খুললি কেন? এগুলো আমি নিয়ে যাচ্ছি মা। কোথায় যাচ্ছিস তুই? ইমতিয়াজ খানকে তার পাপের শাস্তি দিতে। আমি আবারও আসবো, হয়তো লাশ হয়ে, আর নয়তো ইমতিয়াজ খানকে শেষ করে। বলে বেরিয়ে গেল ইরা। পেছন থেকে আফসানা আহমেদ কান্না করে করে ভাসাচ্ছে। কিন্তু কে শোনে কার কথা? ইরা যাবার আগে শুধু মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, হয় মরবে আর না হয় মারবে। যাস না ইরা। আফসানা আহমেদের কান্না শুনে ঘর থেকে বেরিয়ে এলো অহনা। কোনো টিউশনিতে গেছে। অহনা বেরিয়ে ইরার কোনো দেখাই পেল না। মা, তুমি ওকে আটকাওনি কেন? ওরা খুব খারাপ লোক মা, আমাদের ইরাকে শেষ করে ফেলবে। মা, আমিও গেলাম ইমতিয়াজ খানের ফ্ল্যাটে। আমি আবারও যাব আমার বোনের জন্য। বলেই বেরিয়ে গেল অহনা। শাওনের সাহায্যে হাতের বালা দুটো বিক্রি করলো ইরা। ইরা, তুই আবার ভেবে দেখ, এটা ঠিক হবে তো? শাও, হাজারো মেয়ের জীবন বাঁচাতে আমি একজন না হয় বলি হলাম। আরে একটা হেল্প শাওন ভাই, আমাকে একটা গাড়িতে তুলে দেবে? শাওন ইরাকে গাড়িতে তুলে দিল। এই ব্যস্ত শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। গাড়ির জামে বসে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে ইরা। গাড়ি থেকে নেমে হালকা নাস্তা করে নিল। কোথায় যাবে সে এখন? একা একটা মেয়ে ভাবতেই ভয় খেপে উঠল ইরা। পরক্ষণে নিজের ভেতরে একটু সাহস সঞ্চয় করলো। মরলে মরবো, তবু ইমতিয়াজ খানকে শেষ করে তবেই মরবো। অহনা ইমতিয়াজ খানের বসুন্ধরা ফ্ল্যাটে এসে দেখলো দরজায় তালা ঝুলানো। আমার বোনটা কই গেল? ওকে এখন কোথায় খুঁজবো আমি? চোখ টলমল করছে অহনা। সামনে একটা লোক রাস্তায় পড়ে থাকতে দেখল ইরা। পরনে পাঞ্জাবি, খুবই সুদর্শন যুবক, কোনো এক বড়লোকের ছেলে হবে। পাশে একটি গাড়ি রাখা, গাড়িটাতেও মারাত্মকভাবে জখম হয়েছে। আহ, এই শহরে মানুষ কত নিষ্ঠুর! একটা মানুষ চোখের সামনে মরে যাচ্ছে আর কারো মধ্যে কোনো ভাবান্তরই নেই। আমাদের গ্রামে হলে তো এতক্ষণে ভিড় জমে যেত। এক নাগারে বিরতিহীনভাবে কথা বলল ইরা। দৌড়ে গিয়ে লোকটার পাশে দাঁড়ালো সে। দেখে মনে হচ্ছে লোকটা অজ্ঞান হয়ে গেছে। পাশের দোকান থেকে জলের একটি বোতল এনে লোকটার মুখে ছিটিয়ে দিল। ইমতিয়াজ মিটমিট করে তাকিয়ে দেখল, মাস্ক পরিহিত এক অশ্বরী, টানা টানা চোখ, ঘন লম্বা চুলের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে অশ্বরী উচ্চারণ করল সে। বিরতিহীনভাবে কথা বলেই চলছে মেয়েটা। অবশ্যই এটা ইরার ছোটবেলার অভ্যাস। এই যে, ও হ্যালো, কি আজব বলেন তো? আপনাদের এখানে তো দেখছি দিন দুপুরে মানুষ খুন করলেও কেউ বলতেও পারবেন না। এই যে আপনি এখানে পড়ে আছেন, একটা লোকও এগিয়ে আসছে না কেন বলুন তো? এখানকার মানুষ এত নির্দয় প্রাসার কেন? একটা মানুষ চোখের সামনে মরে যাচ্ছে আর এরা পাত্তাই দিচ্ছে না। কি আজব জায়গায় ভাই। ইমতিয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে। এই যে, আপনি কি বেঁচে আছেন?
কি আশ্চর্য! আমি এখন আপনাকে হাসপাতালে নিয়ে যাব। কিভাবে? আমি তো এখানের কিছুই চিনি না। ইরার কথা শুনে মধু হাসলো ইমতিয়াজ। এই হাসি যেন তার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এই যে, ও ভাই, এদিকে একটু আসেন না। সিএনজি ড্রাইভারকে উদ্দেশ্য করে ডাক দিল ইরা। ড্রাইভারও ইরা মিলে কোনো রকমে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার জানালো O+ এক ব্যাগ রক্ত লাগবে। আমারও তো O+ রক্ত, কিন্তু সুচ ফোটাতে যে আমার খুব ভয় লাগে। যাই হোক, একজন মানুষের প্রাণ বাঁচাতে সুচ ফুটিয়ে মরে গেলে না হয় মরবো। ইরা জানালো সে রক্ত দেবে। রক্ত দিতে ইরা ভেতরে গেল। ডাক্তার সেলিম খানকে ফোন দেয়। আসসালামু আলাইকুম মিস্টার খান। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। আপনারা তাড়াতাড়ি বসুন্ধরায় এবার কেয়ার হসপিটালে চলে আসুন। মানে? কখন? কিভাবে? সেটা তো আমরা কিছুই বলতে পারবো না। এই একটা মেয়ে তাকে হসপিটালে নিয়ে আসলো। ওর বেশি কিছু হয়নি তো? তেমন কিছু না, মাথা কিছুটা আঘাত পাওয়ার অনেকটা ফেটে গেছে, যার ফলে রক্তক্ষরণ হয়েছে। তবে চিন্তার বিষয় নেই, আমরা রক্তের ব্যবস্থা করে ফেলেছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। যা যা লাগার যত টাকা লাগে আমি দেব। তাও আমার ছেলেকে সুস্থ দেখতে চাই। রক্ত দিয়ে বাইরে বসে আছে ইরা। ইমতিয়াজ ভেতরে বারবার মাস্ক পরীকে দেখার অনুরোধ করছে। মাস্ক পরীকে জানতে চাইলে বলে যে এখানে তাকে নিয়ে এসেছে সে। ইরাকে ভেতরে যাওয়ার কথা বলা হলো। ইরাকে দেখে ইমতিয়াজ বলে উঠল, মাশাআল্লাহ, যার চোখ এত সুন্দর না জানি সে কত সুন্দর। মাস্কটা খুলুন প্লিজ। সমস্যা নেই, আপনি এখন কেমন আছেন সেটা বলুন। কথা বলতে বলতে চেয়ার টেনে বসলো ইরা। ভালো। নাম কি আপনার? ইরা। মনের অজান্তে ইমতিয়াজ ইরাবতী বলে ডেকে উঠল। ইরাবতী, কোথায় থাকেন আপনি? থাকি বহুদূরে, আপনি চিনবেন না। এখানে একটা কাজে এসেছি, কাজ শেষ হলেই চলে যাব। আপনার সাথে কে? আপাতত সাথে কেউ নেই, তবে বাড়িতে 2 বোন আর মা আছে। এই ইরারে দোষ। কেউ তাকে নিজের নাম জিজ্ঞেস করলে সে মা, বাবা, ভাই, বোন, 14 গোষ্ঠীর নাম বলবে। বড্ড বেশি কথা বলে মেয়েটা। তখনই সেলিম সাহেবের আগমন। ইমতিয়াজ বলে ডেকে উঠলেন। সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে পড়ল ইরা। তাহলে এই সেই ইমতিয়াজ খান? আপাতত সাথে কেউ নেই, তবে বাড়ির 2 বোন আর মা আছে। এই ইরার এক দোষ। কেউ তাকে নিজের নাম জিজ্ঞেস করলে সে মা, বাবা, ভাই, বোন, 14 গোষ্ঠীর নাম বলবে। বড্ড বেশি কথা বলে মেয়েটা। তখনই সেলিম সাহেবের আগমন। ইমতিয়াজ বলে ডেকে উঠল। সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে পড়ল। তাহলে এই সেই ইমতিয়াজ খান? রাগে ফুসফুস করতে লাগলো। যাচ্ছি, নিজের উপরেই ঘৃণা হচ্ছে। বোনের ধর্ষককে নিজের হাতে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছি। এবার বুঝেছি অ্যাক্সিডেন্টের পর কেউ এগিয়ে আসলে কেন। আসলে এই ইমতিয়াজ খান সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে। কেউ বা না চাইলেও একটা ধর্ষণকারী মরে যাক। দাঁত কটমট করে ইমতিয়াজের গালে থাপ্পড় বসিয়ে দিল এরা। চোখ দুটো লাল হয়ে গেছে যেন এখনই আগুন বের হবে। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে ইমতিয়াজ। এই থাপ্পড়ের কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। সম্পূর্ণ অচেনা অজানা এক রমণী তাকে থাপ্পড় মারল। পেছনে কি কারণ থাকতে পারে? সেলিম খান তার একমাত্র ছেলের দিকে তাকিয়ে আছে। থাপ্পড় খেয়ে এতটা চুপ হয়ে কিভাবে বসে আছে ইমতিয়াজ? এতক্ষণে তো তার তুল কালাম কাণ্ড বাজানোর কথা। মনতা ভেঙে সেলিম খান প্রশ্ন করলেন, এই মেয়ে, এই আমার ছেলেকে থাপ্পড় মেরেছ কেন? ওর সম্পর্কে কি তুমি জানো? জানলে হয়তো হাসি খুশি বাড়িটি যেন নিমেষে মরা বাড়ির মতো পরিণত হলো। কান্না করতে করতে কাল থেকে কিছু না খাওয়া ফলে মাথা ঘুরে পড়ে গেলেন আফসানা। চোখে মুখে জল ছেটাচ্ছে। চোখ পিট পিট করে তাকালেন আফসানা। অপরাধীর ন্যায় সামনে এসে দাঁড়ালো অহনা। আমি ইরাকে ফিরিয়ে আনতে পারিনি মা, আমাকে ক্ষমা করো তুমি। চিৎকার করে কান্না করে উঠলেন আফসানা। ইরারে, মা তুই ফিরে আয় মা। আমাদের কেন
আমাদের কেন বিচার লাগবে না? আমি কোনো প্রতিশোধ নেব না। আমরা শুধু আগের মতো দিনে দুটো ভাত খেয়ে একসাথে শান্তিতে বাঁচতে চাই। আমার ছোট অবুঝ মেয়েটা কই হারাইয়া গেল? আফসানা আহমেদের সাথে অহনা অনু কেঁদে উঠল। কি হলো? উত্তর দাও। সেলিম খান। এরা কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। নিজেই নিজেকে বলল, খাতা একটা। এভাবে হুটহাট করে তো কিছু হবে না। যা করার শান্ত মস্তিষ্কে ভেবেচিন্তে করতে হবে। থমথম খেয়ে ইরা বলে উঠল, এই প্রশ্নটা ওনাকে করতে বলেন আঙ্কেল। এই থাপ্পড়ের কারণ ইমতিয়াজ দেখে গাড়ি চালাতে পারেন না? নিশ্চয়ই খুব স্পিডে গাড়ি চালিয়েছেন, আর সেই জন্যই এই অ্যাক্সিডেন্ট। নিজের কথা না ভাবুন, অন্তত নিজের ফ্যামিলির কথা তো ভাবুন। আজ আপনার কিছু হয়ে গেলে কি করতেন ওনারা? কি নিয়ে বাঁচতেন? একমাত্র সন্তান হারিয়ে পাগল হয়ে যেত ওনারা। ইরার এই বকাবকিগুলো শুনতে ভালো লাগছে ইমতিয়াজের। এই এই দৃষ্টিতে শুধু ইরার দিকেই তাকিয়ে আছে। সেলিম খান মধু হাসলেন। সত্যি তো, মেয়েটা ভুল কিছু বলেনি তো আঙ্কেল। এবার আমি যাই। আর ওই যে মিস্টার ইমতিয়াজ, না কি আপনি এবার থেকে দেখে শুনে গাড়ি চালাবেন কেমন? কোথায় যাবে তুমি? ইমতিয়াজ, দেখি আশেপাশে কোনো ভাড়া বাসা পাওয়া যায় কিনা। ইমতিয়াজ বাবার দিকে কিছু একটা ইশারা করলো। সেলিম খান বলে উঠলেন, তোমার যখন এখানে থাকার জায়গা নেই বা কোনো আত্মীয়ও নেই, তখন তুমি আমাদের বাসায় থাকতে পারো। আমার ভাইয়ের 2 মেয়েও আছে তোমার বয়সী। একসাথে আড্ডা দিতে পারবে, আবার গল্প গুজবও করতে পারবে। এরাই এক কথায় রাজি হয়ে গেল। সুযোগ কাজে লাগাতে হবে। ও বাসায় গেলে ইমতিয়াজ খানকে মারার অনেক সুযোগ পাবে। মরলে মরবে, কিন্তু সুযোগ হাতছাড়া করার পাত্রী ইরা নয়। আজ রাত সবাই হসপিটালে কাটালো। পরের দিন ইরা, ইমতিয়াজ, সেলিম খান একসাথে বাড়ির দিকে রওনা দিলেন। তোমার নাম কি মেয়ে? ইরা। ইরা আহমেদ। পড়ালেখা কতটুকু করেছ? এসএসসিতে 2 বার ডাব্বা মারছি। ডাব্বা? তবে এবার পরীক্ষা দিলে নিশ্চয়ই পাশ করতাম, কিন্তু এবার তো আমি পরীক্ষাই দেব না। ইরার কথা শুনে শব্দ করে হেসে উঠল ইমতিয়াজ। এই মেয়েটার হাঁটা চলা, খাওয়া, কথা বলা সব কিছুই যেন তার ভালো লাগে। আসলে এক্সট্রোভার্ট মেয়েরা খুব তাড়াতাড়ি সবার মনে জায়গা করে দিতে পারে। গাড়িটা একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ি যাওয়ার পর ইমতিয়াজ রুষা, ঈশা চাচাতো বোনকে ডাকতে লাগলো। হ্যাঁ ভাইয়া, আজ থেকে ইরাও তোদের সাথে থাকবে। ভাইয়া, আমাদের গিফট। মরতে মরতে বেঁচে ফিরছি ছেলেটা, আর তোরা গিফট চাচ্ছিস? হতভাগী। রুবি বেগম, ইমতিয়াজের চাচি কথাটা বললেন। সোফায় বসে আছেন 2জন মধ্যবয়সী ভদ্রলোক। ওই ভদ্র মহিলা হয়তোবা এরাই ইমতিয়াজের চাচি। আদরের গলায় বড় মা উচ্চারণ করে রুবি বেগমের পায়ের কাছে বসে বলে মাথা রাখলো ইমতিয়াজ। বড় মা ইমতিয়াজের মাথায় হাত বুলিয়ে দিল। লোকটাকে দেখে এতটাও খারাপ বলে মনে হয় না এরা। হয়তোবা দিনের বেলা লোকটা মুখোশ পরে থাকে। রান্নাঘর থেকে এক ভদ্র মহিলা এসে ইমতিয়াজ বলে ডেকে উঠলেন। পোশাক আশাক বেশ মার্জিত। এমপি সাহেবের ওয়াইফ হয়তোবা। ডাকে কোনো সাড়া দিল না ইমতিয়াজ। ইমতিয়াজ, তোমার মা তোমাকে ডাকছেন। পাপা, আমি খুব ক্লান্ত, আমি রুমে যাচ্ছি। ভাইয়া, তুই একা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবি? রুষা, মাথায় কাটা দাগটা এখনো শুকায়নি ইমতিয়াজ। তোমার বাবা না হয় তোমাকে উপরে দিয়ে আসুক। উর্মিমালা সেলিম খানের স্ত্রী। ইমতিয়াজের যেন কথাগুলো শুনতে পায়নি, ভাব ধরে উপরে চলে গেল। ইরাকে রুষা, ঈশা তাদের রুমে নিয়ে গেল। রুমগুলো বেশ বড় বড়, গোছানো। দিদির ফোনে যখন ছবি বা নাটক দেখতাম তখন এরকম ঘর দেখা যেত। এরা এক এক করে আশেপাশের কয়েকটি রুম হেঁটে হেঁটে দেখলো। এটা যেন রাজবাড়ি। প্রতিটি রুমে চোখ ধাঁধানো সুন্দর। সন্ধ্যার ব্যালকনিতে বসে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইরা।
রুষা 2 কাপ চা নিয়ে ইরার পাশে বসলো। 1 কাপ ইরার দিকে এগিয়ে দিল। তখন ঈশা এসে জানালো, ইরা, তোমাকে ভাইয়া ডাকছে। কোথায়? নিজের রুমে। চাটুকু শেষ করে ইমতিয়াজের রুমে দিকে পা বাড়ালো ইরা। আসবো? ইরা, কি দরকার? আজ রাত আমার সাথে কাটাবেন নাকি? ইমতিয়াজ বুঝেও না বোঝার ভান ধরে জিজ্ঞেস করলো। মানে? না মানে, আপনার তো নিত্য নতুন মেয়ের সাথে বসবাস, তোমার কি আমাকে সেরকম মনে হয়? না সেটা না, তবে বড়লোকের ছেলে বলে কথা, বড়লোকের সব ছেলেরাই খারাপ হয়। তাও বলছি, ভয় নেই, রাতে আমি এই বাসায় থাকি না, নিশ্চিন্তে থাকতে পারো। তা ডেকেছেন কেন? দেখার ইচ্ছে করলো তাই। আমার মাথা ধরেছে খুব, আমি ঘুমাবো। ওকে আসো। কি? আরে মজা করছি, যাও ঘুমাও। ইরা রুমের দিকে রওনা হলো। মনে মনে ইমতিয়াজকে 101টা গালি দিল, বজ্জাত একটা। চেহারাটা দেখতে ইচ্ছে করে না, তাই বাহানা করে চলে আসলাম। ইমতিয়াজের চাচা আকবর আসলেই ইমতিয়াজের রুমে। এখন কেমন লাগছে ইমতিয়াজ? আগের থেকে অনেকটা ভালো লাগছে আব্বু। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আকবর, আমার মনে হচ্ছে এটা কেউ ইচ্ছাকৃতভাবে করেছে। আমার যাকে সন্দেহ হচ্ছে, সত্যিই যদি অ্যাক্সিডেন্ট পেছনে তার হাত থেকে শুরু থাকে, তবে তাকে জ্যান্ত হতে দেব। মাথা ঠান্ডা করো। তোমার বড় মা খাবার নিয়ে আসবেন, এক্ষুনি খেয়ে নিও। আর বলতে হবে না, আমি এসে গেছি। বড় মা, কি বলবি বল। ইরাবতীকে তোমার কেমন লাগে? কেমন লাগে সেটা এখন কিভাবে বলবো? সে এসেছেই তো কয়েক ঘন্টা হলো। তাহলে 2 দিন সময় দিলাম, ভেবে জানিও আমাকে। কি হিসেবে ভেবে দেখবো? মধু হেসে প্রশ্ন করলেন রুহি বেগম। ইমতিয়াজ কোনো আমতা না করেই বলে ফেলল, ছেলের বউ হিসেবে। রাত 9টার দিকে বেরিয়ে গেল ইমতিয়াজ। ইরার আর বুঝতে বাকি রইল না, আজ আবারও কোনো মেয়ে তার সতীত্ব হারাবে। রাত 9টার দিকে বেরিয়ে গেল ইমতিয়াজ। ইরার আর বুঝতে বাকি রইল না, আজ আবারও কোনো মেয়ে তার সতীত্ব হারাবে। কিন্তু এরা কেউ আটকায় না কেন ওকে? নাকি কেউ এসব বিষয় জানেই না? জানবে না এবার কেন? যেখানে প্রতি রাতে কোনো না কোনো মেয়ের সতীত্ব হরণ হচ্ছে, সেখানে নিশ্চয়ই কেউ না কেউ থানায় মামলা করবে। নাকি আমাদের মতো অন্যরাও এমন ঘাপটি মেরে বসে আছে? মাথায় অনেক কিছু ঘুরছে ইরার। ইরার এই প্রশ্নের উত্তর কার কাছে পাওয়া যাবে? রুষা, ঈশা, ইরা একই খাটে ঘুমালো। রুষা ঈশা দুপাশে, ইরা মাঝখানে। ইরার আবার মাঝখান ছাড়া ঘুম আসে না। বাড়িতেও তো 2 বোনের মাঝখানে ঘুমাতো সে। হঠাৎ বাড়িতে কথা মনে পড়ল। 2 দিন হয়ে গেল বাড়ি থেকে চলে এসেছে। কেমন আছো? ওরা মনটা কেমন অস্থির হয়ে উঠল বাড়ির জন্য।